প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। শুধুমাত্র প্রধান ক্রীড়া সম্পাদক বললে পরিচয়টা পুরোপুরি হয় না আসলে। এটা আরো আছে, মানে আপনি তো মানে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার একটা বড় কিংবদন্তি বলা যায়। যে জিনিসটা যেহেতু আমার পক্ষে যাচ্ছে আমার মেনে নিতে কিংবদন্তি বলছি। আমি আপনি অনেকগুলো, আমি এই জন্য বলতে যাচ্ছি যে আপনি অনেকগুলো বিশ্বকাপ দেখেছেন, মানে মানে মাঠে দেখেছেন। এখন যাদের নিয়ে আমরা আলোচনা করব বা করি সবাইকে আপনি সরাসরি দেখেছেন। আজকে মানে বার্তা কক্ষ আমরা সাধারণত একটা ভারী কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে একদমই আপনার সঙ্গে আমি গল্প করতে আসছি, যদি এইভাবে বলি। কারণ এবং আরেকটা বিষয় হচ্ছে যে বার্তা কক্ষে যে ধরনের বিষয়টি করি, আজকের বিষয়টা ভিন্ন। আর দ্বিতীয়ত হচ্ছে ফুটবল তো শুরু হয়ে গেছে বিশ্বকাপ। আমরা এতদিন করলাম না। আমরা অন্য প্রোগ্রাম করেছি। কিন্তু আজকে কেন বার্তা কক্ষে এসে অনুষ্ঠানটা করতে হচ্ছে? কি বিশেষত্ব ছিল যে আগের মানে পরপর কয়েকটি খেলার, সেই বিশেষত্বটা আগে একটু যদি বলেন। কেন করতে হচ্ছে যে এটার উত্তরটা আপনার দেওয়া উচিত, যেহেতু আপনি এখানে মানে কি বলবো হোস্ট বলি বা মানে সঞ্চালক বলি। আপনি আমাকে কেন ডেকেছেন কারণটা আপনি বলবেন। আমি অনুমান থেকে বলতে পারি। আচ্ছা, আমি তাহলে পরিষ্কার করব নাকি আপনি বলেন? আচ্ছা, অনুমান থেকেই বলেন। অনুমান থেকে বলতে পারেন, সেটা সত্যি হবে, কারণ এটা খুবই অনুমান করাটা খুব সহজ। সেজন্য বিশ্বকাপ শুরু হয়েছে 11 তারিখে, 11ই জুন সব খেলা হচ্ছে। তো কালকে রাতটা অনেক একটা বড় রাত ছিল, যেহেতু তিনজন বড় স্টার, আমরা যদি ওইভাবে বলি, গতবারের ফাইনালিস্ট ফ্রান্স, আর্জেন্টিনার এমবাপ্পে, মেসি, এবং গত বছরের ফাইনালে এমবাপ্পে বনাম মেসি যে দ্বৈরথ যদি বলি, একটা দলীয় খেলার মধ্যে ব্যক্তিগত যে লড়াইটা, এটা ফুটবল ইতিহাসে খুব বেশি দেখা যায়নি। মাঝখানে আবার হল্যান্ড নামে একজন অতি মানবীয়, আমি বলবো যে ঠিক আমাকে ওকে ওর চেহারা, ছবি, ধরন টরন মিলিয়ে একটা অন্য গ্রহের একটা প্রাণী মনে হয়। আনডাউটেডলি দ্য বেস্ট স্ট্রাইকার, যদি আমি আউট অ্যান্ড আউট গোল স্কোরার বলি। এবং এই তিনজন সবচেয়ে হয় কি, আপনি এত কিছু বললাম আমি, কিন্তু সবসময় তো মাঠে আপনার এক্সপেকটেশনটা মেটে না, আপনি যা অনুমান করেন সেটা হয় না। তো এখানে এমবাপ্পে 2টা গোল করলো এবং অসাধারণ গোল। হল্যান্ড 2টা গোল করলেন। এটা হচ্ছে অনেকটা মানে উচ্চাঙ্গ সঙ্গীতের মতো, যে আস্তে 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 একসময় গিয়ে আপনার পুরো একটা ইয়েতে পৌঁছায়, একটা চরম জায়গায় পৌঁছায়, ক্রেসেন্ডো যদি হয়, যে আপনি অপেরার কথা বলি, যে মনে হচ্ছে যে এমবাপ্পে একটা জিনিস করলেন, হল্যান্ড করলেন। এবং সকালবেলায় বাংলাদেশে যেহেতু সকাল ছিল, কানসাস সিটিতে ছিল সন্ধ্যা 6টা, আমরা সকাল 7টায় দেখছি। সকালে সবকিছু একটু অন্যরকম লাগে একটু। সেখানে মেসি, যেটা আমি সিম্পলি বলবো, একটা অপার্থিব, একটা স্বর্গীয় পারফরমেন্স। যে মেসির সেরা সময়, আপনার বোধহয় নাম দিয়েছেন মেসি এখনো মেসি, এইটাতেই আসলে বোঝা যাচ্ছে আসলে আমরা কি বলতে চাচ্ছি। যে মেসি কোনোদিন ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিক করেন নাই। তো সেই মেসি ওয়ার্ল্ড কাপে, এমন একটা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে হ্যাট্রিক করলেন, যেটার আগে মেসি আসলেই কি সেই মেসি আছেন কিনা তা নিয়ে আমাদের মনে প্রশ্ন ছিল। আমাদের বলতে যদি আমি প্রথম আলোকে অন করি, আমরা প্রথম আলোর যে বিশ্বকাপের বিশেষ অঙ্ক বের করি, এটা একদম শুরু থেকে আমাদের একটা ট্রেডিশন আছে যে আমরা আমাদের চোখে এই ওয়ার্ল্ড কাপের বেস্ট 5 জন গোলকিপার, 5 জন ডিফেন্ডার, 5 জন প্রকাশ করি। এটা কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো করবে এরকম প্রেডিকশন না, এই মুহূর্তে বেস্ট 5 জন কাদেরকে মনে করতেছি গোয়িং ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ। খুব ইন্টারেস্টিংলি ওই মিটিংটাতে আপনি ছিলেন। আমরা এক ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে এই সিদ্ধান্তটা নেই। আমি মেসি নেইমারকে রেখেছিলাম আমার 5 জনের তালিকা। আমি 7 জনের তালিকা করেছিলাম, তাদের নামটা প্রথম 5ই ছিল। কিন্তু শেষে দেখলাম আমি যে আমার ইয়াঙ্গার জেনারেশন যারা কলিগ, একটা পর্যায়ে এমন দাঁড়ালো যে আমি কি একটু বুড়া মানুষ বলে, মানে একটু বয়স্ক মানুষ বলে কি আমি একটু পুরোনো দিক বেশি টানছি কিনা। ইয়ামালদের যুগ চলে আসছে, এমবাপ্পেদের যুগ চলে আসছে, হল্যান্ডের তো ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ডেম্বেলে ব্যালন ডিওর জিতেছেন, সবকিছু মিলে মেসি রোনালদোর জায়গা বোধহয় টপ 5 হয় না, এবং আমরা কিন্তু রাখি নাই। এবং তারা ইউরোপের ফুটবলের মধ্যেও নাই। আমি সবচেয়ে অবাক হয়েছি মাসুম, যে এই খবরটা মেসির কানে কিভাবে গেল, যে প্রথম আলো আমাকে সেরা 5-এ রাখেনি। মেসির হ্যাট্রিকটার পিছনে আমার মনে করি গ্রেট প্লেয়ারদের যে একটা অহম থাকে, আমার ওইখানে লেগেছে কি আমি সেরা 5-এ নাই, দেখ জীবনে যেটা করিনি সেটা করে দিলাম। আমি বলবো সিম্পলি আউট অফ দ্য ওয়ার্ল্ড। এবং এই রোনালদোর কথা নিশ্চয়ই আপনি তুলবেন। মানে এই 2 জন প্লেয়ার আসলে মানে কি বলবো, যে একটা পর্যায়ে গিয়ে না আসলে বিস্ময়েরও তো সীমা থাকে। আপনি বিস্মিত হতে 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 একটা সময় আসলে কি মনে হয় যে বেটার ভাই এখানে বসে থাকি, বসে দেখি ওরা কি করে, কারণ এটা নিয়ে কোনো কিছু বলাটা আসলে অন্যরকম, এটা আসলে আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমি বরং ফ্রিক বলি, যে আজকে মেসি হ্যাট্রিক করেছেন, কোনোদিন করতে পারেন নাই, ঠিক আছে, কিন্তু দেখেন ওয়ার্ল্ড কাপেই এত বেশি বয়সে কেউ হ্যাট্রিক করে নাই।
যদি আমি শুধু নাম্বার দিয়ে বলি যে মেসি আর আগে কিছু করেনি, মেসি কিচ্ছু করেনি, মেসিকে আমরা চিনি না। একটা 39 বছর বয়স, তার এই সামনের সপ্তাহে 39তম জন্মদিন হবে, তখন তিনি করলেন। এবং গোলগুলাতে হ্যাঁ ঠিক আছে, প্রথম 2টা গোলে হয়তো গোলকিপারের একটু ভুল আমরা দেখতে পারি। আমি দুষ্টামি করে আমার সেকশনে বলছিলাম যে জিদানের সাথে মেসির সম্পর্ক কিন্তু খুব ভালো। তো আমার ধারণা জিদান বোধহয় তার ছেলেকে, জিদান সবসময় প্রশংসা করে মেসির, তার ছেলে ওটা তো খারাপও লেগেছে, কিন্তু আমি একদম মেসি ভক্ত হয়েও আমার কিন্তু জিদানের ছেলের জন্য খারাপ। আমি দুষ্টামি করেছিলাম যে জিদানকে তার ছেলেকে বললো যে তোমার মেসি চাচাকে একটু হেল্প করো, মেসির হেল্প লাগে না। মানে মেসির প্রথম যে গোলটা টিপিক্যাল মেসির গোল, থার্ড গোল টিপিক্যাল মেসির গোল, এটা আমরা এই গত 10, 15, 20 বছর দেখে আসছি। তো আমি যেটা সবচেয়ে বিস্মিত, যে কারণে আপনাদের শিরোনামটা মানে আমার খুব পছন্দ হয়েছে, যে এই যে সেরা পাচ্ছে যে আমি রাখি নাই, আমি বলছি আমি রাখতে চেয়েছিলাম, ওরা রাখে নাই, দায় চাপাচ্ছি না, এটা আমার অন করতে হবে। আমার মনেও সন্দেহ ছিল, কারণ হচ্ছে যে আমরা কিসের ভিত্তিতে করি, ক্লাব ফুটবলের ভিত্তিতে তো আমরা আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে কেমন করবে এটা বোঝার চেষ্টা করি। মেসি খেলেছেন ইন্টার মায়ামিতে, আমেরিকার ফুটবল লিগ, যেটা আমরা জানি একদমই কম্পিটিটিভ। ওইখানে মেসি জন্য মেসি যদি 50, মেসি লা লিগাতে 50 গোল আনন্দে খেলা আর কি মনে হয়, যে একদম ছেলেবেলার মতো খেলার মতো এরকম মনে হয়। লা লিগাতে যে প্লেয়ার বছরের পর বছর 40, 50, 60 গোল কোনো ব্যাপার না। তো ইন্টার মায়ামিতে দিনের পর দিন ভালো পারফরমেন্স দিয়ে আমি কি বুঝবো যে ওয়ার্ল্ড কাপ তো অন্য জিনিস। তো সেই সন্দেহটা কিন্তু আমার মনেও ছিল। এবং আরেকটা খুব রিমার্কেবল দিক, আপনি আমাকে যেটা বলেন যে আমি ওয়ার্ল্ড কাপ কাভার করেছি 3.25, আমি বলি এই কারণে যে 3টা ফুল ওয়ার্ল্ড কাপ, 2018 ওপেনিং ম্যাচটা দেখতে আমি গিয়েছিলাম, 3-4 দিন ছিলাম মস্কোতে। এবং আপনি টেলিভিশনে কিছুটা বুঝতে পারবেন, কিন্তু মাঠে ফুটবল যখন দেখবেন আপনি, টেলিভিশনে যেটা হয়, টেলিভিশন বলটাকে ফলো করে। আপনি তো বল ছাড়া যে প্লেয়ার আছে ওকে দেখতে পাচ্ছেন না। আমি আমার জীবনে, আমার ধরেন 35 বছর 40 বছর তো ক্যারিয়ারই হয়ে গেল, খেলা দেখি প্রায় 40 বছর ধরে, আমি এমন কোনো প্লেয়ার দেখিনি ফুটবল মাঠে এরকম নিশ্চল দাঁড়িয়ে থাকতে পারে। মানে আগের 3টা ওয়ার্ল্ড কাপে আজকে মেসি যে পরিমাণ মাঠে দৌড়েছেন, আমি মেসিকে কোনোদিন ফুটবল মাঠে এত দৌড়াতে দেখিনি। এইটা আমার আরেকটা বিষয়। হ্যাঁ, এই জায়গায় আমি আসবো, এই জায়গায় আসবো। আপনি যেটা বললেন যে মাঠে বসে খেলা দেখেছেন, আমরা সবসময় শুনে আসছি যে ফুটবল মাঠে বসে দেখতে হয়, ক্রিকেট টিভিতে দেখে আনন্দ পাওয়া যায়। কিন্তু ফুটবল আসলে বোঝার, যারা বুঝতে চান খেলাটা কেমন হচ্ছে, তারা আসলে মাঠে বসেই তারা বুঝবেন। আমরা টেলিভিশনে বুঝবো না। আমরা শুধু ক্যামেরা যেখানে যেখানে যায় আমরা সেটুকুই দেখি। আপনি যে বললেন যে আমরা সবসময় দেখে আসছি যে মেসি শেষের দিকে, আমি যদি বলি যে অর্থনৈতিকভাবে খেলতেন। মানে নিজেকে বাঁচিয়ে পরিশ্রম না করে হেঁটে হেঁটে অনেক, তখন অনেক ধরনের স্ট্যাট বের হতো যে কতক্ষণ হেঁটেছেন, কতক্ষণ দৌড়েছেন। আজকের মেসির যে এই যে বিস্ময়কর যে এটা পরিবর্তন, এই বয়সে এসে প্রায় 39 ছুঁই এবং কদিন আগে তার ইনজুরির কথাও ছিল। আলোচনা ছিল। সবকিছু মিলিয়ে, এবং তার যে ফিটনেসের ভিডিও আমরা খুব দেখি, যেটা রোনালদোর অনেক দেখি, তাও না। মনে হয় যে সে একটা নিউজ ছাপা হয়েছে রোনালদো কি করে, তাও না। রহস্যটা কোথায়? মানে উনি কি আসলে আমেরিকা খেলতে গিয়েছিলেন বা ওই লিগে খেলেছেন কি বিশ্বকাপে প্রস্তুতি নেওয়ার জন্য? নাকি মানে আমি ঠিক আপনার কাছে রহস্যটা জানতে চাচ্ছি। সব রহস্যের সমাধান হবে না। রহস্য সমাধান, এটা আসলে ব্যাখ্যাতীত। হ্যাঁ, এটা ব্যাখ্যাটা রোনালদো দুজনে ব্যাখ্যাতীত। আমার কাছে যেটা মনে হয় আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার এই ওয়ার্ল্ড কাপে থাকাটা। কারণ আমাদের এখন ধরেন, আমাদের যখন কোনো ভবিষ্যৎবাণী মিলে যায় আমরা খুব গর্ব করি বলে আমরা আগেই বলেছিলাম। যেগুলো মিলে না ওগুলো আসলে স্বীকার করা উচিত। আমি 2018-তে লিখেছিলাম যে মেসি শেষ। 22-এ তো এটা নিয়ে কোনো কোশ্চেনই ছিল না। 22-এ কাতার বিশ্বকাপের পরে, মানে আমি তো নরমালি বাজি ধরা পছন্দ করি না, কিন্তু কেউ যদি আমার সাথে বাজি ধরতে চাইতেন যে মেসি পরের ওয়ার্ল্ড কাপে খেলবে, বাজি 1 কোটি টাকা বাজি, আমি আরামে মানে একদম চোখ বন্ধ করে বাজি ধরার অভ্যাস থাকতো ধরতাম, কারণ আমি বিন্দু মাত্র সম্ভাবনা দেখিনি। এটাই দুজনের ক্ষেত্রেই সত্যি। মেসি রোনালদো টানা 6ষ্ঠ ওয়ার্ল্ড কাপ খেলছে, 6th ওয়ার্ল্ড কাপ। আপনি দেখেন, একটা এই ছোটবেলা থেকে বড় হয়েছে শুনতে শুনতে আন্তোনিও কারভাজল, মেক্সিকোর গোলকিপার একজন, 5টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন। তো গোলকিপাররা পারে, কিন্তু ফরওয়ার্ড একজন, এবং সেই ফরওয়ার্ড আপনার এই টানা 6টা ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা আসলে কল্পনাতীত। এবং তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, মেসি যখন MLS-এ গেলেন, তো আমরা আসলে দুষ্টামি করে বলি এটা হচ্ছে রিটায়ারমেন্ট লিগ। পরে না ধরেন সৌদি আরবে ওই যে এলপিআর যাওয়ার মতো, রাইট সৌদি আরবে হলো, বা মিডল ইস্ট যখন বুম করলো, তারা স্পোর্টস ইয়েতে গেল, একটা স্পোর্টস ওয়াশিং বলা হচ্ছে প্রচুর। তো তখন মনে হয়েছিল যে, এবং ইন্টার মায়ামির ক্লাবে তার একটা স্টেক আছে। পুরো জিনিসটাই কিন্তু এক ধরনের ছিল যে মেসির খেলোয়াড়ি জীবন শেষ, এখন ওখানে তিনি একটু মনের আনন্দে খেলবেন, সঙ্গে উনি তার ফ্যামিলি ফ্লোরিডায় থাকবে, আনন্দে থাকবে, সঙ্গে তার ব্যবসায়িক সমৃদ্ধির দিকে যাবেন।
কিন্তু এই ষষ্ঠ ওয়ার্ল্ড কাপে এসে প্রথম ম্যাচে হ্যাট্রিক করে এই যে বার্তা কক্ষ করতে বাধ্য করা, এইটা আসলে মেসিদের পক্ষেই সম্ভব। এই কারণে মেসিদের পক্ষে বলছি যে রোনালদো আলোচনা নিশ্চয়ই আপনি করবেন, আজকে রাতে রোনালদো নামবে, খেলা আছে। এবং আমার সেই লা লিগার দিনগুলোর কথা মনে পড়ছে যখন মেসি আগের দিন হ্যাট্রিক করতো, রোনালদো পরের দিন তার জবাব দিত, বা রোনালদো 2 গোল করতো, পরের দিন মেসি করতো, এবং দুজনে দেখাও হয়ে যেতে পারে যদি সব হিসাব টিসাব কোয়ার্টার ফাইনাল গ্রুপ, যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় পর্তুগাল এবং তাদের কোয়ার্টার ফাইনালে দেখা হবে। তো এইটা একটা আমি বলবো যে ফ্রিক শব্দটা দিয়ে বোধ হয় আসলে আমার মনে হয় ব্যাখ্যা করা যায় না, ফ্রিক বলতে হবে। কারণ আমার ধারণা আজ থেকে 40-50 বছর পর্যন্ত আমরা বাঁচবো না, কিন্তু আমার ধারণা এটা নিয়ে গবেষণা হতে থাকবে। আমি জানি এখন আপনার এই সায়েন্স অনেক ডেভেলপ করেছে, প্লেয়ারদের প্রতিটা পদক্ষেপ প্রতিটা জিনিস মনিটর হয়, তারা তাদের মাঠের বাইরে পুরো জীবনযাপনটাই এক ধরনের খুব মানে সিস্টেমেটিক ইয়েতে থাকে। কিন্তু তারপরেও 6টা বিশ্বকাপ, এবং দেখেন আপনি আর্জেন্টিনার ইয়াংগেস্ট গোল স্কোরার হচ্ছে মেসি। আমার খুব ভাগ্যবান যে আমি ওই দিন মাঠে ছিলাম। সার্বিয়া মন্টেনেগ্রোর এগেইনস্টে গেলচেন কিরচেন নামে একটা জায়গা, খুব ইন্টারেস্টিং নাম জায়গাটা, গেলচেন কিরচেন আমি জানি না জার্মান উচ্চারণে কি হবে। 18 বছরের মেসি বদলি হিসেবে নেমেছিলেন, নেমে তার ফার্স্ট গোল, এবং আজকে তিনি ক্লোজার রেকর্ড সমান করে ফেললেন। এবং এই বিশ্বকাপে আমি আবার সেই বাজির কথা আসে, যদি কেউ বলে যে এই বিশ্বকাপে ক্লোজার রেকর্ড মেসি ভাঙতে পারবে কি পারবে না, আমার মনে হয় না কেউ এটার বিপক্ষে বাজি ধরবে। হ্যাঁ, ডেফিনেটলি এমবাপ্পে যদি ফিট থাকে এই রেকর্ড একদিন তার হবে। কারণ এমবাপ্পে আবার দেখেন, বলতে গিয়ে মনে হচ্ছে কি মেসির তো এটাই শেষ বিশ্বকাপ, বলতে গিয়ে মনে হচ্ছে এই লোক যদি আবার 43-এ চলে আসে। আজকে তাকে কোশ্চেন করা হয়েছিল, সে কিন্তু সরাসরি বলে নাই, সে কিন্তু হাসি বলছে যে দেখা যাক কি হয়, মানে এই টাইপের কথাবার্তা। কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার যে এরকম দেখা যেতে পারে যে 2030 সালেও আমরা মেসি নিয়ে কথা বলছি, হয়তো হবে না। না, যেমন আমি একটু পুরনো উদাহরণ টানি, যে আমার মনে আছে যে 90-এর জার্মানি দলের অধিনায়ক ছিলেন লোথার ম্যাথিউস। উনি একদমই মিডফিল্ডে খেলতেন, বক্স টু বক্স মিডফিল্ডার, খুবই সবচেয়ে ভালো মিডফিল্ডার ছিলেন। 1998 সালে উনি যখন বিশ্বকাপ খেলতে এলেন, তিনি তখন তার বয়স 37, এবং তিনি একদমই ওটাকে কি বলে সুইপার পজিশন, মানে ডিফেন্সিভ, মানে মিডফিল্ডার বলতে পারেন আপনি, বা সুইপারই বলতে পারেন। হ্যাঁ, একদমই মানে সুইপার পজিশনে চলে এলেন, বা তার মানে তার ওই দৌড়দৌড়ি করার ওই সক্ষমতা তার ছিল না বলে। দুইটা জিনিস আছে এটার মধ্যে। একটা হচ্ছে যে যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, মানে মেসির মধ্যে লুথার ম্যাথিউসের ডিফেন্সিভ কোয়ালিটি নাই। না, লুথার ম্যাথিউসকে কিন্তু 86 এর ওয়ার্ল্ড কাপে, 90 এর ওয়ার্ল্ড কাপে, 86 কিনা আমার খেয়াল নাই, 86 এর ওয়ার্ল্ড কাপ ফাইনালি তাকে কিন্তু ম্যারাডোনা মার্কার হিসেবে রাখা হয়েছে। এবং ম্যারাডোনা লাস্টে কিন্তু এই জন্য বুড়ো জায়গা দিয়ে গোল করালেন, ভালদানো গোল করেন, ম্যারাডোনা কিন্তু গোল করতে পারেন। তো লুথার ম্যাথিউস খুবই ক্রিয়েটিভ প্লেয়ার ছিলেন। পেলে একসময় বলেছিলেন জার্মানিদের সম্পর্কে, যেমন তো রোবট বলা হয়, যদি 2014 জার্মানি যে ফুটবলটা খেলে ওয়ার্ল্ড কাপ জিতলো, আমার কাছে মনে হচ্ছে জার্মানি বরং ব্রাজিলের যে খেলার জন্য পরিচিত ওই রকম খেলা খেলেছে। জার্মানি আগে ওয়াজ ভেরি সিস্টেমেটিক, ভেরি রোবোটিক, মেশিনের মতো। তো পেলে জার্মানি দল দেখে বলেছিলেন লুথার ম্যাথিউস এবং 10 জন রোবট, মানে একজনকে তার মানুষ মনে হয়েছে, তার মানে তার মধ্যে ক্রিয়েটিভিটি ছিল অবশ্যই, কিন্তু একই সঙ্গে তার মধ্যে খুবই ভালো ডিফেন্সিভ কোয়ালিটি ছিল, যে কারণে তিনি অ্যাডাপ্ট করতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কি ডিফেন্সিভ কোয়ালিটির কারণে অ্যাডাপ্ট করতে পেরেছেন, নাকি ওই তার অ্যাটাকিং ক্ষমতাটা যেটা বললেন অনেক বেশি মুভমেন্ট করতে হবে সেটা করতে না পারার জন্য করেছেন, সেটা একটা প্রশ্ন বটে। কিন্তু মেসির ক্ষেত্রে আমাদের কখনোই মনে হয় নাই যে মেসি নিচে নেমে খেলবেন। আজকেই দেখলাম বেশ ভালো নিচে নেমে খেললেন। হ্যাঁ, এবং আপনার মনে আছে কিনা গত ওয়ার্ল্ড কাপে হল্যান্ডের সঙ্গে যে সেমি ফাইনালটা হলো, যেটা মানে ব্যাটল অফ লুসাইল বলা হয়, ভয়ঙ্কর ম্যাচ, মানে এটা এমন এই ছিল, একদম প্রচন্ড রকম শত্রুতার একটা ম্যাচ। ওই ম্যাচের আগে কিন্তু ফন হাল, ওদের যে কোচ, উনি কিন্তু একটা সাইকোলজিক্যাল খুঁচাই বলবো, যে আর্জেন্টিনার বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মেসির পায়ে যখন বল থাকে না, ওরা তখন 10 জনের দল হয়ে যায়, কারণ মেসি কিছু করে না। ওই যে মেসির বল ছাড়া যে দাঁড়িয়ে থাকাটা, তো ওইটার ইঙ্গিত করে তিনি কথাটা বলেছিলেন। সেই কারণেও আমি যেটা বলবো যে আজকের মেসির রিমার্কেবল বেশি লেগেছে আমার কাছে এটা। আর যদি এখন আমি রোনালদোর কথা যদি একটু বলি, যে দেখেন তার বয়স 41 হয়ে গেছে অলরেডি। এবং আরেকটা জিনিস হয়েছে আজকে, ওই যে সবচেয়ে বেশি লা লিগার কথা বলছিলাম যে দুজনের রাইভালরি, রোনালদোর কানে নিশ্চয়ই এটা গিয়েছে, হ্যাট্রিক তো যাবেই। মেসি কিন্তু সবচেয়ে বেশি বয়সে যে হ্যাট্রিকের রেকর্ডটা ভেঙেছেন, রেকর্ডটা রোনালদোর ছিল। বেশি বয়সে হ্যাট্রিকটা খুব গর্বের রেকর্ড আমি বলবো না, কিন্তু একদিকে কিন্তু অনেক গর্বের, মানে বয়স জয় করার তো একটা প্রমাণ। এখানে কিন্তু তিনি রোনালদো রেকর্ড ভেঙেছেন। এবং রোনালদো গত ওয়ার্ল্ড কাপে গোল করে একটা রেকর্ড করেছিলেন যে টানা 5 বিশ্বকাপে গোল করেছেন। তো মেসি টানা 5 বিশ্বকাপে পারেননি,
তারও 5টা বিশ্বকাপে কিন্তু গোল হলো আজকে করে। কারণ রোনালদো করলে হয়তো তার 6টা হয়ে যাবে, আরেকটা রেকর্ড। তো মেসির এটাও আরেকটা যদি প্রসঙ্গটা বলি আমি, যে তার যদি পিছন দিকে যাই, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে মেসির ব্যাপারে যে 2010 আর 2014 যদি আপনি দেখেন, 2010 সালে সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপে মেসি গোল করা ছাড়া বাকি সব করেছেন, অসাধারণ খেলেছেন। 2014 তে আমি বলবো মেসি শুধু গোলই করেছেন। 14তে গোল্ডেন বল পেয়েছেন তিনি, আমার ওভারঅল মেসির বেস্ট আমরা কিন্তু 2014 তে দেখিনি। এটা নিয়ে আলোচনা হয়েছিল যে মেসিকে দেওয়া ঠিক হলো কি হলো না, এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল তখন। ঠিক যেটা যে বিতর্কটা আবার 22 সালে কোনোভাবেই হয় নাই। আমার কাছে আপনার কাছে পরের একটা প্রশ্ন, একটা অপ্রিয় প্রশ্ন করি আর একটু মেসি সম্বন্ধে ভালো কথা বলার আগে। একটা ট্যাকল নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ। বলা হচ্ছে যে এটা রেড কার্ড খাওয়ার মতো একটা ট্যাকল এটা মেসি করেছিলেন। এটা যদি একটু ব্যাখ্যা দেন যে আসলেই কি রেড কার্ড খাওয়ার মতো ট্যাকল ছিল বা এটা এরিয়া গেল কিভাবে? যে আসলে কি ক্যামেরা, আমি লাইভ জিনিসটা কোনো কারণে আমার চোখে এড়িয়ে গেছে। খুব বেশি রিপ্লে বোধহয় দেখেছি বলে আমার মনে পড়ে না। পরে দেখলাম যে এটা প্রচুর সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে। ওইখানে যখন আপনি স্টিল ছবিটা দেখবেন, ডেফিনেটলি এটা কার্ড। এখন সেটা রং হলুদ হবে না লাল হবে, মানে এটা একটা ইয়ের ব্যাপার। এখন যেটা হয়েছে আসলে, এখন মাঠে ওই ক্রিকেটের মতোই ঘটনা, থার্ড আম্পায়ার আসলো, এখানে ভিআর আসলো। এখন মাঠে যখন কোনো একটা কিছু নিয়ে একটু হইচই হয়, সে কিন্তু বেশিক্ষণ থাকে না, বরঞ্চ ভিআর তো আছে। এখন ভিআর এর সীমাটা তো অনেক দূর বিস্তৃত। আমি ঠিক জানি না যে এক্স্যাক্টলি এরকম একটা ফাউল কি 2 মিনিট 3 মিনিট পরে আবার যদি নোটিশে আসে, তখন কি মাঠের রেফারিকে আবার এটি ইনফর্ম করে চেঞ্জ করা হবে কিনা, এটা আমি শিওর না। কিন্তু ওই ছবিটা যদি স্টিল ছবি যেটা দেখেছি আমি, সেটা দেখলে তো মনে হয় যে ডেফিনেটলি একটা পায়ের মধ্যেই করা হয়েছে। মানে আপনি তো অনেক মেসি ভক্ত, মানে আপনি এই শেষ প্রশ্নটা দিয়ে কি নিজেকে একটু নিউট্রাল প্রমাণ করতে চাচ্ছেন? আমি ঠিক তা না, মানে আমার কাছে একটু বিষয় লেগেছে অবশ্য, যে আমি যখন খেলা দেখেছি তখন আমি ফাউলটা দেখেছেন না? আমার চোখে পড়েছে। আমার হয়েছে কি, গত 48 ঘন্টা মনে আমি 4-5 ঘন্টা ঘুমিয়েছি। আচ্ছা, কালকে 3টা আপনি আবার রাতের খেলা দেখেছেন? খুবই কালকে রাতে ফ্রান্সের খেলা এবং এমবাপ্পে ওয়াজ আউটস্ট্যান্ডিং। মানে এমবাপ্পের 2টা গোল, ওলিসের সেই পাসটা। আমাকে যদি বলেন যে এই যে দেখেন গত 2022 মেসিতে কত কিছু করেছেন, মানে মেসির কীর্তির অভাব নেই। আমার কাছে কিন্তু এটা কার সাথে ছিল, হল্যান্ডের সাথে ম্যাচে ছিল নাকি, ওই যে 2 ডিফেন্ডারের মাঝখানে যে পাসটা দিয়েছিলেন মেসি, সম্ভবত মলিনাকে বা এটা হল্যান্ডের সাথে। আমার কিন্তু ওই ওয়ার্ল্ড কাপে মেসির গ্রেটেস্ট ফিট মনে হয়। কালকে ওলিসের পাসটা আমার কাছে এরকম লেগেছে। না, এটা হল্যান্ডের সাথে নাকি ক্রোয়েশিয়ার সাথে? আমার এক্স্যাক্টলি দলটা মনে নেই। ওই ম্যাচটাতে আমি মাঠে ছিলাম। ওই দৃশ্যটা আমার কাছে খুব লাগে। কালকে কি রকম ওলিসে যে পাসটা দিলেন, যেটা থেকে এমবাপ্পে গোল করলেন, এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে ওই এতগুলা ডিফেন্ডার দাঁড়িয়ে আছে, ওটাকে বাইসেক্ট করে দেওয়া এবং ক্লাসি। আমি এখন পর্যন্ত, আপনি জানি কোন জায়গায় আসবেন, যেহেতু আপনি আর্জেন্টিনা সাপোর্টার, মেসি সাপোর্টার, আপনি ব্রাজিলের বিপক্ষে কিছু শুনতে চাইবেন। আপনার প্রত্যাশা মিটিয়ে আমি বলি যে এখন পর্যন্ত বড় দলগুলো যারা নেমেছে, পর্তুগাল আর ইংল্যান্ড বাদ আছে। এখন ধরেন জার্মানি কোরাস আর এগেইনস্ট আপনি তাদের কিভাবে জাজ করবেন? এটা তো জাজ করা যায় না সাথে। এখন কেপ ভার্দে সাথে স্পেন গোললেস ড্র করেছে, এই ওয়ার্ল্ড কাপের বিগেস্ট আপসেট। পরাজয় না হলেও তো আপসেট হতে পারে। আমরা আপসেট ওইটাকে বলবো, যেটা হারিয়ে দিলে আসলে আপসেট হইতো পুরো, এটা একদম কেউ ভাবেনি, কল্পনা করেনি। কিন্তু এটা এমন কেউ বলবে না যে স্পেন খারাপ খেলেছে। বড় দলগুলোর ভিতরে আপনার আনন্দের জন্য আমি জানাই সবচেয়ে খারাপ খেলেছে ব্রাজিল এখন পর্যন্ত। ইংল্যান্ড বাকি আছে, ইংল্যান্ড আর পর্তুগাল বাকি আছে। এই দুটো ম্যাচ দেখিনি আমরা এখনো, তারা কি প্রথম ম্যাচ কেমন করে। কিন্তু প্রথম ম্যাচের ব্রাজিল, বিশেষ করে ফার্স্ট হাফে, প্রথম ম্যাচ দেখে কি আসলে বোঝা যায় যে এই দলটা কোন পর্যন্ত যেতে যাবে আসলে? সেটা ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু আপনি এত ছন্ন ছাড়া, আপনি কি মোটেই আশাবাদী না? না, আমি ব্রাজিলকে নিয়ে আশা, ওই অর্থে যদি আমি বলি যে আমার ফেভারিট কারা, আমি টপ 5 এ রাখি না। টপ 5 এ রাখি না, এটার একটা কারণ হচ্ছে ব্রাজিলের, মানে আপনার তো টিমে ওই কোয়ালিটির প্লেয়ার লাগে, যেটা ব্রাজিল সম্পর্কে কোনদিন বলতে হবে আমি কল্পনা করিনি। কিন্তু ব্রাজিল কোনোদিন, আপনি যদি ব্রাজিলের 5টা ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ডের তারা সবচেয়ে বেশি সাকসেসফুল টিম, আপনি এটা বাদেও জিতেন, যে ওয়ার্ল্ড কাপগুলো তারা জিতে নাই, আপনি 74 বলেন, 78 বলেন, 82 টিম তো ওয়ান অফ দ্য মানে গ্রেটেস্ট টিম যারা ওয়ার্ল্ড কাপ জিতে নাই। হাঙ্গেরির 54-তে সে হাঙ্গেরির সঙ্গে তো তুলনা হবে, 74-এ হল্যান্ডের সঙ্গে তুলনা হবে, 86 বলেন, আপনি 90 সালে আপনার আর্জেন্টিনার সঙ্গে কি হলো বলেন? পুরো ম্যাচ খেললো ব্রাজিল, ম্যারাডোনার এক পাসে কেনেজিয়া গোল, খেলা শেষ হয়ে গেল। ব্রাজিলের কখনো এটা হয় নাই যে তাদের খেলতে না পারা, তাদের চান্স ক্রিয়েট করতে না পারা,
তাদের দলে গ্রেট প্লেয়ার না থাকা, এগুলো কখনো ব্রাজিলিয়ান ফুটবলের প্রবলেম ছিল না। প্রবলেম ছিল খেলাতে অনেক কিছু হতে পারে। এই জায়গাতে একটা বড় প্রবলেম। এই যে দেখেন নেইমার ইনজুর্ড হয়ে বাইরে বসে আছে। আমি কিন্তু ব্রাজিলের খেলা দেখার জন্য যে তীব্র যে আকাঙ্ক্ষা সেটা বোধ করছি না। কারণ আর কেউ নাই। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র প্রবাবলি টেনে নিয়ে যাবে মাঠের ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের যে ফর্মটা সেটা হয়তো ফার্স্ট ম্যাচে সে আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছেন, ক্লাবের কোচ। এটা তো থাকে কেমিস্ট্রি। ফার্স্ট ম্যাচে খুব ভালো, একমাত্র ভিনিসিয়াস, একমাত্র ব্রাজিলের একমাত্র মানে কি বলবো রাইটার সাইড। তো এর বাইরে আমি কোনো প্লেয়ার ব্রাজিলের দেখি না যাকে যাকে এটা চিন্তা করলে কিন্তু আপনার ধরেন অনেক দলের কথাই আসবে। সব দলেই এরকম একটা টেলিসম্যান লাগে। এই ব্রাজিল দলে সেটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না। আর প্রথম ম্যাচে যেটা বলে এটা খুব ইন্টারেস্টিং, এটা একটু বলি সুযোগ। সেটা সবসময় বোঝা যায় না। এটা প্রমাণ তো আর্জেন্টিনা। আপনি 82 ইতালি যদি বলেন, 82 ইতালি ফার্স্ট তাদের গ্রুপে ছিল পেরু, পোল্যান্ড, ক্যামেরুন। তারা 3টা ম্যাচ ড্র করেছে। গোল ডিফারেন্সে তারা পরের রাউন্ডে গিয়েছে এবং সেকেন্ড রাউন্ডে তাদের টিমে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, টাটা বাই বাই। ওই ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে পারার কোনো কারণই নাই। তারা সেই দুই দলকে হারালো। সেই পাউলো রসি সেই কাহিনী। তার আত্মজীবনী নাম দিল যে ব্রাজিলকে, মানে আমি ব্রাজিলকে কাঁদিয়েছি, তার আত্মজীবনী নামই ছিল এটা। তারপরে সেই ইতালি চ্যাম্পিয়ন হয়ে গেল। এটা যারা বড় ফুটবলিং নেশন তাদের কখনো কখনো এটা হতে পারে। কিন্তু দেখেন, আমার যেটা লাগে যে ব্রাজিলের একমাত্র প্লাস পয়েন্ট যদি বলি, সেটা হচ্ছে যে প্রবাবলি ফর দ্য ফার্স্ট টাইম তারা ওয়ার্ল্ড কাপে আসছে উইদাউট এনি এক্সপেকটেশন। আপনি বলতেছেন না তারা চ্যাম্পিয়ন হবে, আমি বলতেছি না তারা চ্যাম্পিয়ন হবে। ব্রাজিলের লোকজন জরিপ করতেছে, ওরা যে মানে তাদের যে এত দেশপ্রেম আবেগ, এটা তো ফুটবলের দেশ, তারা পর্যন্ত মানে তাদের জরিপে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারবে না। এইটার যে একটা মানে কি বলবো যে নির্ভর থাকে। এখন ব্রাজিলে আমি 2014 ওয়ার্ল্ড কাপে গিয়েছি, তো এটা সব দেশের ক্ষেত্রেই সত্যি। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড, মানে এমন এক্সপেকটেশনের প্রেশার। এবং লাতিনরা কিন্তু খুবই আবেগী, মানে একটা আমাদের চরিত্র আছে অবশ্যই। এটা ইংল্যান্ডও পাগল, স্পেনও পাগল, তারাও দল খারাপ করলে ধুয়ে ফেলে, কিন্তু মিডিয়া বেশি করে। কিন্তু ওইখানে মানুষই খুব এরকম, আপনাকে মাথায় তুলে নামবে। 2014-তে নেইমার একটু খারাপ খেলা শুরু করছে, গ্যালারির থেকে স্লোগান উঠতেছে মার্তা মার্তা মার্তা। মানে মার্তা হচ্ছে ওদের মেয়ে নারী টিমের 10 নম্বর জার্সি পরে খেলে। মানে নেইমার মার্তার চেয়েও খারাপ, এটা বোঝানোর চেষ্টা করতেছে। নারী পুরুষের তুলনা করলে তো ডেফিনেটলি একটু ফিজিক্যাল নানা কারণে একটু পিছিয়ে থাকে। তো আমি দেখেছি খুবই রুথলেস এরা। তো সেইখানের যে প্রেশারটা থাকে প্রতি বছর ব্রাজিল যখন আসে, প্রবাবলি ফর দ্য ফার্স্ট টাইম এসেছে তারা উইদাউট এনি এক্সপেকটেশন। এইটা তাদের জন্য সাপে বর হলেও হতে পারে। আমরা আশা করি যে সব বড় দলগুলো মানে আগে বাদ না পড়ুক, সবাই যাক, ভালো খেলাও। কারণ এটা তো অনেক দল, 48টা দল, অনেক দেশের নাম আমরা হয়তো দ্বিতীয়বার তৃতীয়বারের মতো শুনেছি, বা অনেকে প্রথমবারের মতো শুনেছি। আমাদের এখন গুগল করতে হচ্ছে ক্রোয়েশিয়া কিরকম দেশ, সেটা প্রথম আলোতে বড় করে ছাপা হয়েছে, সেটা লাইন বাই লাইন পড়ে বুঝতে হয়েছে। মানে এটা তো কখনো হয় না বিশ্বকাপে আমাদের অভিজ্ঞতার মধ্যে। এই অভিজ্ঞতার মধ্যে আমরা শেষ পর্যায়ে আসছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা একটা তালিকা আছে। হ্যাঁ, ক্লোসা 16 উইদাউট পেনাল্টি, যেটা যারা বেশি পছন্দ করে না তারা বলেন। মেসি আছে, রোনালদো, ব্রাজিলের রোনালদো আছে, আরো এমবাপ্পে তো 14টা বলাই হচ্ছে যে সামনে যাবে। এই যে নামগুলো, গার্ড মুলার আছে, পেলে আছে, জার্মানির ক্লিন্সম্যান আছে, আর এক মুলার আছে। এই নামগুলোর মধ্যে থেকে আপনি যদি বাছাই করতে বলি যে অভিজ্ঞতা থেকে কাকে রেকর্ডটা মানায় এবং কার গোলগুলো আসলেই প্রভাব ফেলতে পেরেছে আসলে এই খেলা, মানে গোল তো প্রভাব ফেলেই। মানে আপনার সবচেয়ে এত বেশি গোল করলে তো এটা মানে ফুটবলে তো যারা বেশি গোল করে তারা জেতে। আর যেটা বলে কাকে মানায় আসলে, না আমি বলছি ফুটবলে তো যারা বেশি গোল করে তারা জেতে। হ্যাঁ, তাই তো। কাজেই গোল অবশ্যই প্রভাব, গোল অবশ্যই। তবে এখানে আমি ক্লোজার ক্ষেত্রে যেটা বলি যে আমি একটা কালকে মাঠে আমার আজকে উপস্থিত থাকতে না পেরে আজকে সকালে মানে আমেরিকার ইয়েতে আমার একটু মন খারাপ হয়েছে। কারণ আমার একটা গর্ব ছিল কি, আপনার এই ফন্টেনের রেকর্ড ভেঙেছিলেন গার্ড মুলার, সেটা 1974 সালে। সেই রেকর্ড 32 বছর পরে যেদিন রোনালদো ভাঙলেন, ঘটনাচক্র দিনে মাঠে ছিলাম এবং রোনালদোকে আমি একটু ছুঁয়ে দেখছিলাম। রোনালদো নাজারিওকে, মিকজন আছে এক যেটা মেস শেষে প্লেয়ারে বেরিয়ে যায়, ওইটার আবার টিকেটের খুব চাহিদা, পাওয়া যায় না। আমি ভাগ্যক্রমে পেয়ে গিয়েছিলাম। রোনালদোকে আমি একটু ছুঁয়ে রাখছিলাম যে পরে যারা গল্প করতে পারি। আবার আমি রোনালদোর রেকর্ডটা ক্লোজারকে ভাঙতে দেখছি, ওই দিন আবার মাঠে ছিলাম। তো মেসি এখনো ভাঙে নাই, সমান করেছে। কিন্তু আমি ক্লোজার গোল ছাড়া আর কোনো মুভ মনে করতে পারি না। মানে হি ওয়াজ আউট এন্ড আউট, দলের মধ্যে মানে কোচার
দলের মধ্যে প্রভাব আছে, তার গোলে নিশ্চয়ই জার্মানি অনেকবার জিতেছে। হ্যাঁ, জার্মানি। আমি বলছি যে একটা অলরাউন্ড, রোনালদো যে আজকে মেসিও কিন্তু এই কথাটা বলেছেন যে এই তালিকাটা নিয়ে যে প্রশ্নটা করলেন, তখন বললে এই তালিকাটা জাস্ট নাম্বারস। রোনালদো নাজেরিওকে আমি মনে করি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার, সে তো আমার পিছনে পড়ে গেছে, তার অর্থ কি হলো? মানে এইখানে মেসিকে এটা মানায় না, এটা মুচি বলতেছি না, তবে এটা তো নিশ্চিত যে যদি কোনো ইনজুরি না থাকে, অন্য কিছু ঘটনা না ঘটে, এই সংখ্যাটা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে এমবাপ্পে ছাড়বেন যে আমরা আগামী বেশ অনেকগুলো ওয়ার্ল্ড কাপ হতে আলাপ করে যাব যে এটা কে ভাঙতে পারে। এমবাপ্পের এখন আমি মনে করি 27, তো এমবাপ্পে এখন ধরে নিচ্ছে আর দুটো তো, এবং মেসি রোনালদো যে এক্সাম্পল সেট করেছেন সেটা তো তার মানে হচ্ছে যে শরীর বিজ্ঞান এখন ওই জায়গায় গিয়েছে যে একটা প্লেয়ারকে 40 আর অনেক বছর খেলতে পুশ করতে পারে। কাজে এমবাপ্পের মিনিমাম 2টো ওয়ার্ল্ড কাপ আছে, এখন 3টাও থাকতে পারে। সেক্ষেত্রে এমবাপ্পে ফাইনালি এই রেকর্ডটা একদিন হবে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে একটা বাড়তি মজা হয়ে গেল, বিশ্বকাপ কে জিতবে এটার মধ্যে, এই রেকর্ডটা নিয়ে আমার মনে হয় দুজনের মধ্যে মানে আবার একটা ফাইট হবে, যেটা ফাইট এবং এটার মধ্যে খেলাটা হবে। ইনফ্যাক্ট সত্যি কথা যদি বলি, এমবাপ্পে যখন কালকে 2 গোল করলেন, আমি প্রথম আলোর জন্য সকালবেলা প্ল্যান করছি কালকে পত্রিকায় কি হবে, অনলাইনে কি হবে। আমার মেইন স্টোরি হওয়ার কথা ছিল যে এই ক্লোজার রেকর্ডটা কে আগে ভাঙবেন, মানে বা কে আগে ছুবেন। মেসি যে সকালে নেমে হ্যাট্রিক করে ফেলবেন তখন তো আমি বুঝিনি, 1 গোল ধরে রাখছি বড় জোর। তো কাজেই এই ওয়ার্ল্ড কাপেই হয়তো আমরা দেখবো যে ব্যাটন চেঞ্জ হচ্ছে দুজনের মধ্যে, এবং শেষ পর্যন্ত একদিন হয়তো এমবাপ্পে এই রেকর্ডটা পাবেন। এবং এমবাপ্পে এখন পর্যন্ত তার যে ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স, এখনো কিন্তু ফাইনালে কিন্তু সবচেয়ে বেশি গোলের রেকর্ড তার, অলরেডি 4টা গোল। আর ফ্রান্স খুব ভালো টিম, এমন না যে রাইট, গোল করতে তো আপনার একটু হেল্প লাগে, সেটা আছে তার। কাজেই এই রেকর্ডটা ফাইনালি হয়তো এমবাপ্পেরই হবে। আর মেসি রোনালদোর ক্ষেত্রে আমি বলবো যে আসলে একটা সময় হয় কি, মানে তারা ফুটবলই তো তাদেরকে মেসি রোনালদো বানিয়েছে। কিন্তু একটা পর্যায়ে কি হয় কি, হয়তো মাঝে মধ্যে মনে হয় তেন্ডুলকারের ক্ষেত্রে যেটা মনে হতো ক্রিকেটে, কখনো কখনো তারা নিজেরা খুবই বিনয়ী, তারা খেলাটাকে হয়তো উপরে রাখেন, জানেন যে খেলাটাই আসলে আলটিমেটলি খেলাটাই হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু একটা পর্যায়ে মনে হয় কি, খেলার সীমানা ছাড়িয়ে তারা একটা অন্য জায়গায় চলে যাবে। কাজে এই দুজনকে আমার কাছে মনে হয় যে সবকিছুই মানায়, মানে এই ধরনের রেকর্ড। বরং আমি যদি খুব মনের কথা বলি, ক্লোজার পাশের রেকর্ডটা আমার ঠিক ভালো লাগতো না দেখতে। আমার মনে হতো যে এরকম একটা রেকর্ড মিরোস্লাভ ক্লোজা, আপনাকে তো আমি বলি যে গত 20 বছরের বেস্ট কতগুলো প্লেয়ারের নাম, স্ট্রাইকারও তো আমরা অনেক দেখেছি। ঠিক আছে, আউট এন্ড আউট সে স্ট্রাইকার। গার্ডমুলারও তাই ছিলেন, বক্সের মধ্যে ওয়ান অফ দা মানে ইতিহাসের গ্রেটেস্ট প্লেয়ারদের মধ্যে অন্যরা পড়ে, ক্লোজা ঠিক পড়ে। রাইট। কাজে এইরকম একটা রেকর্ড যে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক, এটা মেসি হোক, এমবাপ্পে হোক, রোনালদো হোক, এরা হলেই ভালো। আমার ধারণা এই অনুষ্ঠানটা ক্লোজার দেখছেন না, কাজে আমি একদম নির্দ্বিধায় আমার মনের কথা বলে ফেললাম। সুব্রদা, আপনার অনেক ধন্যবাদ। আসলে ফুটবল এমন একটা বিষয়, এবং বিশ্বকাপ তো আরো একটা বড় বিষয়, আমরা অনেকক্ষণ ধরে আলাপ করতে পারতাম, আসলে করে যাই, করেছি, আরো করতে পারি, আরো করব, নিশ্চয়ই আমরা আরো করব। আজকে আমরা মনে হয় এখানেই শেষ করি, কারণ একটা তো সময়ের বিষয় রয়েছে, আপনারও কাজ আছে, আপনিও পত্রিকার জন্য কাজ আছে, আরো অনেক কাজ আছে, এবং আরেকটা পত্রিকা না, অনলাইনের জন্য কাজ আছে অবশ্যই। আরেকটা হচ্ছে যে খেলা এখনো, আজকের আরেকটা বড় খেলা যেহেতু আছে, আজকে 11টা, শেষ কথা যদি বলেন, আজকে আপনি পর্তুগালের খেলা আছে, রোনালদো আছে, অনেক কথা বলা হয়েছে মেসি রোনালদোর এই দ্বৈরথ নিয়ে। তারপরে যদি বলেন যে আপনি এক্সপেকটেশন থেকে, আপনি নিশ্চয়ই মেসির খেলা নিয়ে খুব একটা এক্সপেকটেশন নিয়ে থাকেন নাই যে সকালে আপনি এরকম একটা খেলা দেখবেন। হ্যাট্রিক কোনোদিন করে নাই, কাজে এটা তো আমার এখন যেহেতু রোনালদোর ক্ষেত্রে যেটা রোনালদোর ক্ষেত্রে আপনি যদি রোনালদোর একটা দুজনের মধ্যে একটা ডিফারেন্স আছে। আরেকটু যদি বাড়ায় বলি, রোনালদো এর পরে ইংল্যান্ডও খেলবে, সেখানে আবার কেইন আছে, যদিও আমি তো ধরেন এইভাবে যদি বলি যে এই ওয়ার্ল্ড কাপের আগে যদি দেখি আমরা, মানে বিল্ড আপটা যদি দেখি, মেসি খেলবেন কি খেলবেন না, একটা গত 5-6 মাস ধরে ঠিক একটা আনসার্টেনিটি, মানে পরিষ্কার ছিল না জিনিসটা। কিন্তু এটা কখনোই হয় নাই যে মেসি আর্জেন্টিনা দলের মানে কতখানি ইম্পর্টেন্ট, এই ধরনের কোনো কোশ্চেন ওঠে নাই। রোনালদো কিন্তু গত ওয়ার্ল্ড কাপে ড্রপড হয়েছে, এবং ওইটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা যে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এত বড় প্লেয়ারই তো ওয়ার্ল্ড কাপে ধরা, সর্বকালের সেরা 10 জন 15 জন করলে তো এই দুজন থাকবেন, কে সেরা এই তর্কে আমি গেলাম না, এটা আপনার মন খারাপ হতে পারে, এই তর্কে আমি গেলামই না। কিন্তু ওই রকম একটা প্লেয়ারে বিশ্বকাপের আসলে কোনোদিন বেঞ্চে বসানোর ঘটনা ঘটে। কাজেই রোনালদো তার নিজের টিমে মানে অটোমেটিক চয়েস কিনা, এই কোশ্চেনটা গত ওয়ার্ল্ড কাপে উঠে গেছে। উঠেছিল। এবং রোনালদোর যেটা আমি বড় স্ট্রেংথ মনে করি, মানে এইটা যে কোনো চ্যাম্পিয়নের ভিতরেই থাকে। তার আমি যেটা বললাম যে প্রথম আলোর সেরা 5-এ দুষ্টামি করে কথাটা বললাম
সেরা পাঁচে নাই বলে মেসি হ্যাট্রিকটা করেছেন আগের চোটে। এদের ভিতরে একটা অহংকার থাকে এবং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার একটা তাগিদ থাকে। এবং ফুটবল ইতিহাসে আমার মনে হয় রোনালদোর চেয়ে এটা বেশি বোধহয় কারো ছিল না। থাকলেও সেটা প্রকাশ এরকম ছিল না। রোনালদো ইজ এ ভেরি, ভেরি প্রাউড ম্যান। রাইট। আজকে নিজেকে নিয়ে রাইট, ভেরি, ভেরি প্রাউড ম্যান। আজকে গত ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছে দ্যাট ইজ হিউমিলেশন। হ্যাঁ, এবং এইটার জন্য আমি উন্মুখ হয়ে আছি হাউ ইউ রিঅ্যাক্ট। 41 ভুলে যান। আজকে একটা ছবি ছেপেছি আমরা প্রথম আলোতে, এত বড়। গত সপ্তাহের ছবি। আপনি দেখেন মনে হচ্ছে যে একেবারে যৌবনের তরতাজা রোনালদোর মতো লাগে। এটা হলো আপনার কঙ্গোর সাথে খেলা, ডিআর কঙ্গো। ডেফিনিটলি এখানে রোনালদো ছাড়া আর কাউকে আমার চোখ খুঁজে বেড়াবে না। পর্তুগালে কিন্তু অনেক প্লেয়ার আছে, অনেকটা খুবই ভালো মিডফিল্ড তো বলা যায় সেরা। হ্যাঁ, এবং আরেকটা বলি যে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচ হিসাবে ওটা অনেক বড় কঙ্গোর চেয়ে। হ্যাঁ, আমরা এত যে দল নিয়ে আলোচনা করলাম 2022 এর আগ পর্যন্ত আমরা কি বলেছি? মেসির সব পাওয়া হয়ে গেছে। একটা বিশ্বকাপ মেসির পাওনা ছিল। মেসি একটা বিশ্বকাপ পায় না, এটা মনে হতো যে চরম একটা অভিযোগ, অপূর্ণ রয়ে গেল। হোয়াট অ্যাবাউট রোনালদো? রোনালদো মানে তার তো গ্রেটেস্ট কম্পিটিটর সে। এবং আপনি যদি টিম দেখেন, ঠিক আছে, পর্তুগাল কোনদিন সেমিফাইনালের বেশি যায় নাই, ফাইনালি খেলতে পারেনি, কিন্তু এবার খুব ভালো টিম, কিন্তু ইউরো জিতেছে। এবং আপনি যদি এই প্লেয়ার টু প্লেয়ার দেখেন, মানে আমি বলবো যে দে আর অ্যাজ গুড অ্যাজ এনি টিম। আর্জেন্টিনাতে বরং অনেক ফাঁক-ফোকর আমরা আজকের ম্যাচে আমরা হয়তো একটা ম্যাচ দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর্জেন্টিনা টিমে অনেক ফাঁক-ফোকর কিন্তু আমরা মনে পেয়েছি। হ্যাঁ, কিন্তু পর্তুগাল যদি বলেন, আমি বলবো টিম হিসাবে মানে অনেক দূর যাওয়ার মতো। এখন সেমিফাইনালে আর্জেন্টিনা পর্তুগাল দেখা হয়ে গেলে তখন তো আমার ধারণা যে মেসি বা রোনালদো একজন চলে যাবে, সেটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। ওয়ার্ল্ড কাপ কিন্তু এই জিনিসগুলোই ঘটে যে কেউ না কেউ চলে যাবে। তো ইংল্যান্ড ক্রোয়েশিয়া এই ফার্স্ট রাউন্ডের যেগুলো সবচেয়ে বড় ম্যাচ, ডেফিনেটলি তার মধ্যে একটি। এবং সবার নজর থাকবে, কারণ ব্রিটিশ মিডিয়া এমনিতেই মদ্রিচ আরেকজন। এই দেখেন আমরা কিন্তু 39-41 নিয়ে আলাপ করলাম, মাঝখানে 40 বছর বয়সে যে একজন আছে, আরেকজন আছে। এবং এইটুকু দেখতে জানেন, সামনাসামনি কিন্তু মদ্রিচকে দেখলে আরোই লাগে এরকম একটা ফিজিক্যাল খেলাতে যেভাবে খেলে, মানে সামনাসামনি আরো বিস্ময় লাগে। অনেক ধন্যবাদ সুব্রদা। আমরা আজকের আলোচনা এখানে শেষ করি। প্রিয় দর্শক, আপনারা আমাদের আলোচনা শুনলেন বলবো না, আমাদের আড্ডাটা নিশ্চয়ই কথা বললাম বেশি। হ্যাঁ, আমি বেশি কথা বললাম। না, তাও আপনি তো আপনার কাছ থেকে কথা বের করে নেওয়াটাই আমার দায়িত্ব ছিল। হ্যাঁ, আমি আশা করি সেই দায়িত্ব পালন করেছি। প্রিয় দর্শক, আমরা আবার আসবো, বিশ্বকাপ নিয়ে আরো অনেক কথা বলবো, সুব্রদার সাথেও কথা হবে। আপনারা খেলা দেখুন এবং এমন সব বড় ঘটনা ঘটবে যে আমরা বারবার আসতে নিশ্চয়ই বাধ্য হব, এমনটাই আশা করি। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই।